ভাবা যায় ৫০ বছরে একটা দেশের অর্থনীতি ঠিক কতটা বদলে যেতে পারে। আজকে আমরা ঠিক এই গল্পটাই জানব, বাংলাদেশের সেই অবিশ্বাস্য অর্থনৈতিক যাত্রার গল্প, যার শুরুটা হয়েছিল প্রায় শূন্য থেকে। চলুন তাহলে শুরু করা যাক এই অসাধারণ রূপান্তরের বিশ্লেষণ। স্বাধীনতার ঠিক পরেই আন্তর্জাতিক মহলে কিন্তু সদ্য জন্ম নেয়া বাংলাদেশকে ঠিক এভাবেই দেখা হতো। এমন একটা দেশ যার ভবিষ্যৎ নিয়ে প্রায় সবাই বলা যায় সন্দিহান ছিল। কিন্তু দেখুন সময় কিভাবে বদলে গেছে। সেই তলাবিহীন ঝুড়ির ধারণা থেকে আজকের বাস্তবতা যে কতটা ভিন্ন তা তো বোঝাই যাচ্ছে। তাহলে আসল প্রশ্নটা কি? কিভাবে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ এমন অভাবনীয় একটা অর্থনৈতিক সাফল্যের গল্প তৈরি করল? আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই রহস্যটাই উন্মোচন করার চেষ্টা করব। আচ্ছা, চলুন একদম শুরুতে ফিরে যাই। ৭১-এর মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভয়ঙ্কর। মানে সবকিছু একেবারে নতুন করে শুরু করতে হয়েছিল। ভাবা যায়, যুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণে ৭১ সালে দেশের অর্থনীতির শুরুটাই হয়েছিল একটা নেগেটিভ গ্রোথ রেট দিয়ে। সবকিছু ছিল একেবারে ভাঙাচোরা, আর অর্থনীতি ছিল ঋণাত্মক। এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান। মুদ্রাস্ফীতি একেবারে আকাশছোঁয়া, মাথাপিছু আয় প্রায় নেই বললেই চলে, আর দেশের বেশিরভাগ মানুষই দারিদ্র্যসীমার নিচে। বোঝাই যাচ্ছে চ্যালেঞ্জগুলো ছিল বিশাল। শুরুর বছরগুলোতে সরকার একটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক মডেল গ্রহণ করেছিল। উদ্দেশ্য অবশ্যই ছিল দেশ পুনর্গঠন, কিন্তু কি হলো? কঠোর নিয়ন্ত্রণ আর বেসরকারি উদ্যোগের অভাবে প্রবৃদ্ধি ছিল খুবই ধীরগতির। আচ্ছা, এবার আসা যাক গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটা বিরাট পরিবর্তন আসে, আর এই পরিবর্তনটা ঘটেছিল কিছু নতুন নীতি এবং একটা নতুন শিল্পের উত্থানের মাধ্যমে। এই টাইমলাইনটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা দেখিয়ে দিচ্ছে, কিভাবে ধীরে ধীরে সমাজতান্ত্রিক মডেল থেকে বেরিয়ে এসে বেসরকারি খাতনির্ভর অর্থনীতির পথ তৈরি হলো। মানে ৭০ দশকের শেষ থেকে যে পরিবর্তনটা শুরু হয়েছিল সেটা ৯০-এর দশকে এসে একটা পূর্ণরূপ পায়। আর এই বিরাট পরিবর্তনের মূল চালিকা শক্তি বা ইঞ্জিন হিসাবে সামনে চলে আসলো এক অপ্রত্যাশিত শিল্প, তৈরি পোশাক বা আরএমজি সেক্টর। এটাই হয়ে দাঁড়ালো বাংলাদেশের রপ্তানিভিত্তিক অর্থনীতির মূল ভিত্তি। এই চার্টটা একবার দেখুন, কি অসাধারণ একটা তথ্য, তাই না? দেশের মোট রপ্তানির ৮০% বেশি আসছে শুধু একটা খাত থেকে, আরএমজি। এই খাতটাই কিন্তু আমাদের পাটের ঐতিহ্যকে পেছনে ফেলে দিয়ে বাংলাদেশের প্রধান রপ্তানি শক্তিতে পরিণত হয়েছে। তবে এই অর্থনৈতিক সংখ্যার পেছনের মানবিক গল্পটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। এই সাফল্যের পেছনে ছিল লাখ লাখ নারী শ্রম, যারা প্রথমবারের মতো কর্মক্ষেত্রে এসে শুধু নিজেদেরই নয়, পুরো দেশের ভাগ্য বদলে দিয়েছিলেন। ব্যাপারটা শুধু শিল্পে সীমাবদ্ধ ছিল না, সামাজিক নীতিও এখানে একটা বিরাট ভূমিকা রেখেছিল। যেমন ১৯৯৪ সালের এই যে মেয়েদের জন্য উপবৃত্তি কার্যক্রম, এটার মতো উদ্যোগগুলো নারীদের শিক্ষিত আর ক্ষমতায়িত করেছে। আর এর সরাসরি ফল হিসাবে আমরা পেয়েছি একটা দক্ষ শ্রমশক্তি। এত দশকের যে ধারাবাহিক প্রবৃদ্ধি, তার বাস্তব ফলাফলটা কি? চলুন এবার সেটাই দেখা যাক। আজকের বাংলাদেশকে চিনিয়ে দেয় এর আধুনিক সব অবকাঠামো আর চোখে পড়ার মতো অর্থনৈতিক অর্জনগুলো। এই তুলনাটা দেখলেই বোঝা যায় এই অর্থনৈতিক রূপান্তরের সবচেয়ে বড় সাফল্যটা কোথায়। দারিদ্র্যের হারটা খেয়াল করুন, প্রায় ৭০% থেকে কমে মাত্র ১২.৯% নেমে এসেছে। এটা সত্যি একটা অসাধারণ অর্জন। আর এই সাফল্যগুলো দাঁড়িয়ে আছে নতুন সব অবকাঠামোর ওপর। পদ্মা সেতু, মেট্রো রেলের মতো এসব মেগা প্রকল্প কিন্তু শুধু দেশের আকাঙ্ক্ষার প্রতীক নয়, এগুলো তৈরি করা হয়েছে জিডিপি আর অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও কয়েক ধাপ এগিয়ে নেওয়ার জন্য। এই চার্টটা সম্ভবত সবচেয়ে শক্তিশালী তুলনাগুলোর একটা। বাংলাদেশের অর্থনীতি শুধু যে বড় হয়েছে তাই নয়, আকারের দিক দিয়ে এটা এখন পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে। চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, কারণ দেশটির সামনে রয়েছে আরও বড় লক্ষ্য। আর লক্ষ্যটা খুবই পরিষ্কার, ২০৪১ সাল। এই সময়ের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার একটা দৃঢ় লক্ষ্য ঠিক করেছে।
তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই যে একটা অবিশ্বাস্য রূপান্তরের গল্প, এটা কিন্তু শুধু বাংলাদেশের নয়, এটা বিশ্বের অনেক দেশের জন্যই একটা বিরাট অনুপ্রেরণার উৎস হতে পারে। তো বাংলাদেশের এই যাত্রা থেকে বিশ্ব আসলে কী শিখতে পারে?